আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর অক্টোবর মাসের অল সাবজেক্ট মডেল অ্যাক্টিভিটাস। এর আগে তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয় আলাদা আলাদা করে করানো হয়েছে। তোমরা যা যা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা এই ক্লাসটি স্কিপ না করে সম্পূর্ণ মন দিয়ে দেখো, তাহলে তোমাদের সমস্ত সাবজেক্টগুলি অক্টোবর মাসের একসঙ্গে একটি ভিডিওতে কমপ্লিট হয়ে যাবে, যা তোমাদের পক্ষে অনেকটাই লাভজনক হবে। তাহলে তোমরা মন দিয়ে ক্লাসটি দেখো। আলোচ্য বিষয় অক্টোবর মাসের ষষ্ঠ শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তোমাদের এর আগে সেপ্টেম্বর মাসের সমস্ত ক্লাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়ে গেছে, যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। এছাড়াও তোমরা যারা জানতে চাও আমার ক্লাস কখন কখন আসবে, তারা অবশ্যই ফেসবুক পেজ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। তোমাদের সেই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেখে নিই প্রশ্নে কি বলা আছে। দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো 3টে প্রশ্ন আছে, 5টা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 3 করে, 3 5 15। তারপর নির্দেশ অনুসারে নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যেটা আছে, শব্দ বিভক্তিগুলির প্রতিটির আগে একটি করে উপযুক্ত শব্দ জুড়ে পদ বানাও। এখানে 3 1 3। আর নিচের শব্দগুলির আগে 2টি করে উপসর্গ বসিয়ে আলাদা আলাদা শব্দ তৈরি করো। এখানে 2 1 2 দুটো প্রশ্ন আছে। দেখে নিই এর উত্তরগুলো আমরা কি লিখব। তো দেখো এর উত্তর আমরা লিখব, কোথাও বা চাষির ঘরের বউরা করে ক্ষেত্রব্রত। ক্ষেত্রব্রত কীভাবে পালিত হয় মরশুমের দিনে গদ্যাংশ অনুসরণে লেখো। উত্তর লিখবে, প্রশ্নে উদ্ধৃত অংশটি সুভাষ মুখোপাধ্যায় রচিত মরশুমের দিনে রচনাংশ থেকে নেওয়া হয়েছে। এই রচনাংশে বলা হয়েছে চাষি ঘরের বউরা ক্ষেত্রব্রত পালন করে থাকে। ব্রত পালনের নিয়ম কি লিখবে, গ্রীষ্মকালে গ্রাম বাংলায় জলের অভাব দেখা দেওয়ায় চাষি ঘরের বউরা এই ব্রত পালন করে। তারা বাড়ির কাছের খোলা জমিতে নিজেরা ঘট প্রতিষ্ঠা করে তার গায়ে সিঁদুর পুত্তলি এঁকে ঘটের জলে আমের পল্লব ডুবিয়ে দেয়। এই ব্রতে বুড়িদের মধ্যে কেউ কেউ হয় মূল ব্রতী। হাতে ফুল আর দূর্বা নিয়ে ব্রতীর দল মূল ব্রতীর মুখ থেকে ব্রতের কথা শুনে। সন্ধ্যাবেলায় উলু দিয়ে ব্রত শেষ হয়। তারপর মাঠে বসে ব্রতীর দল চিড়ে গুড় মুড়ি খই আর দই নিয়ে দই দিয়ে ফল আর খায়। ঠিক আছে, এবার তার 2 নম্বর প্রশ্নে চলে আসছি। দিবস রাত্রি নতুন যাত্রী নৃত্যঘাট নাটের খেলা। উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর লিখবে, উদ্ধৃতাংশটি দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত হাট কবিতা থেকে গৃহীত হয়েছে। উক্ত কবিতাংশের তাৎপর্য, হাটের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এসে উপস্থিত হয়। হাটে কেনাবেচা শেষ করে বিচিত্র মানুষের ভিড় সময় হলেই চলে যায় হাট ছেড়ে। নাট্য জীবনও ঠিক একই রকম। হাটের মতোই জীবন নাট্যমঞ্চে বিভিন্ন সময়ে বিচিত্র মানুষের সমাবেশ ঘটে। মানুষ জন্মের মধ্য দিয়ে এই জীবন নাট্যমঞ্চে আবির্ভূত হয়। ক্রমে অভিনয় তথা জীবনাযাপন শেষ করে নির্দিষ্ট সময় পর মৃত্যুর মধ্য দিয়ে এই জীবন নাট্যমঞ্চ ছেড়ে চলে যায়। হাটে বিক্রেতাদের আগমনের মতোই মানুষের এই আসা যাওয়া লেগেই আছে। তাই হাটের প্রসঙ্গ উপস্থাপন করে কবি সুচারুভাবে বুঝিয়ে দিয়েছেন মানুষ জীবনের জন্ম মৃত্যুর চিরন্তন সত্যটি। তাহলে 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার দেখে নিই 3 নম্বর প্রশ্নে কি আছে। মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতালি দেওয়ালচিত্র। বক্তব্যটিকে মাটির ঘরে দেওয়ালচিত্র রচনায় লেখক কিভাবে ব্যাখ্যা করেছেন। তো এর উত্তর আমরা লিখে দেব। দেখো এর উত্তর আমরা লিখব, উদ্ধৃত অংশটি বিশিষ্ট সাহিত্যিক তপন কর রচিত মাটির ঘরে দেওয়ালচিত্র থেকে নেওয়া হয়েছে। মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশেই সাঁওতালি দেওয়ালচিত্র আঁকা হয়। এই চিত্রে যেমন রঙিন ভিতের মতো সমান্তরাল রেখা দেখা যায়, এটা ফিতে হবে, তেমনি থাকে চতুষ্কোণ ও ত্রিভুজের ছড়াছড়ি। চতুষ্কোণের মধ্যে চতুষ্কোণ বসিয়ে অথবা ত্রিভুজের মতো ত্রিভুজ বসিয়ে নকশা তৈরি হয়। সাধারণত ঘরের চতুষ্পার্শ্ব ঘিরে থাকা মূল বেদিটি কালো রঙের হয়। তার সমান্তরালে বিঘতখানেক চওড়া গেরুয়া রঙের একটি রেখা টানা হয়। তার উপর সমান ছাড় দিয়ে আর একটি সমান্তরাল কালো রেখা টানা হয়। এর উপরে সাদা আকাশি গেরুয়া বা হলদে রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজগুলি আঁকা হয়। এগুলি পাশাপাশি এঁকে দেওয়ালটিকে ভরাট করে তোলা হয়। সাধারণত দেওয়াল চিত্রটি মাটি থেকে 6 ফুট পর্যন্ত উচ্চতায় আঁকা হয়। এবার দেখো 4 নম্বর কি আছে। সে বাড়ির সেই মানুষদের একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল। সেই ঝড়ের রাতে উদ্ধৃতির আলোকে
ফাঁকি গল্পের নামকরণের সার্থকতা প্রতিপন্ন করো। উত্তর লিখবে রাজকিশোর পট্টনায়ক রচিত ফাঁকি গল্পটির প্রধান চরিত্র তথা চন্দ্রবিন্দু হবে, ঠিক করে নিও, তথা কেন্দ্রীয় বিষয় হলো গোপালবাবুদের বাড়ির আম গাছটি। গোপালবাবুর বসানো আম গাছটি ছিল তাদের বিপদ আপদের সঙ্গী, বন্ধু এবং পাখিদের নিরাপদ আশ্রয়স্থল। বহু বছর আম গাছটি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে অটুটভাবে দাঁড়িয়েছিল, কিন্তু সবার চোখের আড়ালে কবে যে উইপোকা তাকে কুড়িয়ে কুড়িয়ে খেয়ে দুর্বল করে দিয়েছে তা পরিবারের কেউই বুঝতে পারেনি। তাই আষাঢ় মাসের রাতের এক তুমুল ঝড়ে গাছটি হঠাৎ করে ভেঙে পড়ে। গাছটির সঙ্গে বাড়ির সকলের আত্মীয়তা গড়ে উঠেছিল, তাই এক ঝড়জলের রাত্রে তার মৃত্যুতে বাড়ির সকলের মনে হলো এক পরম বন্ধু যেন হঠাৎ ফাঁকি দিয়ে চলে গেছে। ঠিক আছে, এবার দেখো পরের কি প্যারা কি লিখবে। পরম আত্মীয়ের এইরকম হঠাৎ চলে যাওয়াকে মানুষ বলে ফাঁকি দিয়ে চলে যাওয়া। এক্ষেত্রেও আম গাছটির মৃত্যু গোপালদের পরিবারের কাছে কোনো প্রিয় সদস্য বা আত্মীয়ের ফাঁকি দিয়ে চলে যাওয়ার মতোই মনে হয়েছে। সেই কারণেই বলা হয়েছে গল্পটির নামকরণ যথাযথ ও সুপ্রযুক্ত হয়েছে। ঠিক আছে, এবার 5 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। খলখল করে হেসে ওঠে জল, ঢেউ তুলে। হেসে উঠে জল কি বলল? উত্তর লিখবে উপরিউক্ত উক্তিটি বিশিষ্ট কথাসাহিত্যিক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা আশীর্বাদ গল্প থেকে নেওয়া হয়েছে। তুমুল বর্ষায় বান ডেকেছে, চারিদিক ভেসে যাচ্ছে জলে। এমন অবস্থায় একটি পিঁপড়ে জলের তোরে ভেসে যেতে যেতে আশ্রয় নিয়েছে একটি ঘাসের পাতার নিচে। তার কথোপকথন চলছিল ঘাসের পাতার সঙ্গে। পিঁপড়েটি প্রকৃতির ওপর অসন্তুষ্ট। নিজের জীবনের অসহায়তার কথা ভেবে সে হতাশ হয়ে পড়ে। সে প্রতি মুহূর্তে মৃত্যুর ভয় পায়। ঘাসের পাতাটি তাকে অভয় দিতে থাকে। সেই মুহূর্তে বয়ে চলা জলও বলে ওঠে যে বর্ষায় সে ঘাসকে ডুবিয়ে দিলেও শরৎকালে সেই ঘাসেরাই আবার কাশফুল হয়ে ফুটে ওঠে। সব দুর্যোগেই তারা প্রাণ শক্তির কাছে হার মানে। হয়েছে। এবার দেখো 2 নম্বরে নির্দেশ অনুসারে নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও। নিচের শব্দ বিভক্তিগুলির প্রত্যেকটির আগে একটি করে উপযুক্ত শব্দ জুড়ে পদ বানাও। যা দেওয়া আছে তার আগে একটি উপযুক্ত শব্দ যোগ করে পদ বানাতে হবে। দেখো প্রথমে আছে দয়সী গদিগ, তো এর আগে যদি তাহা বসাও তাহলে হয়ে গেল তাহা দিগ। তারপরে আছে রা, দেব তারা, দেবতা বসিয়ে দেবা, বা শিশুরা, যা খুশি। গুলি, দিন গুলি। ঠিক আছে, দিন গুলি, দিন বসিয়ে দেবা তাহলে দিন গুলি হয়ে গেল। এবার দেখো নিচের শব্দগুলির আগে দুটি করে উপসর্গ বসিয়ে আলাদা আলাদা শব্দ তৈরি করো। উপসর্গ বসিয়ে দেখো এখানে আছে কি দেশ। দেশের আগে তোমাদের এমন কিছু বসাতে হবে যাতে একটা মিনিংফুল শব্দ তৈরি হয়। তো দেশ, দুটি করে উপসর্গ বলেছে, দুটি করে শব্দ। দেশের আগে যদি তোমরা প্রো বসাও, এই যে প্রো বসিয়েছি তাহলে হয়ে গেল প্রদেশ, তাহলে এটা একটা শব্দ। আবার দেখো এখানে যদি আমরা বি বসিয়ে দিই তাহলে হয়ে গেল কি বিদেশ, এটাও তাহলে একটা শব্দ হয়ে গেল। তাহলে প্রদেশ আর বিদেশ। তোমরা এছাড়াও অন্য শব্দ লিখতেই পারো, সেটা তোমাদের ইচ্ছা। কাশ, তোমরা আগে কি করবে, তোমরা আগে নিজেরা প্রশ্নের সব উত্তরগুলো চেষ্টা করবে, তারপর যদি কোনো সমস্যা হয় তবে তোমরা ভিডিও দেখে তার সলভ করবে। কাশ, কাশের যদি আগে কোনো শব্দ বসানো হয় তাহলে কী হবে, প্রকাশ, তাহলে প্রকাশ হলো। আবার কাশের আগে যদি বি বসানো হয় তাহলে হলো বিকাশ, তাহলে প্রকাশ বিকাশ। বুঝতে পেরেছো? তাহলে আশা করি তোমাদের 6ষ্ঠ শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্কটি কমপ্লিট হলো, সকলে লেখা হয়ে গেছে। আলোচ্য বিষয় অক্টোবর মাসের 6ষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগের দিন তোমাদের অক্টোবর মাসের বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্কটি করানো হয়েছিল। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এছাড়া তোমরা যারা জানতে চাও আমার ক্লাসগুলি কখন কখন আসবে তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও এবং ফেসবুকের পেজেও যুক্ত হয়ে যাও, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেখে নিই প্রশ্নে কী দেওয়া আছে। ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 3টে প্রশ্ন আছে, 3 একে 3 আছে। তারপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করা, দুটো স্তম্ভ মিলাতে বলেছে। এখানেও 3টে প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 1। একটি বা দুটি বাক্যে উত্তর দাও, এখানে 4টে প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্নের মান 2 আছে। 3-4টি বাক্যে উত্তর দাও, এখানে দেখো 2টো প্রশ্ন আছে, প্রত্যেকটি প্রশ্নের মান আছে 3। ঠিক আছে, এবার দেখো এর উত্তরগুলো আমরা তাহলে কী লিখবো দেখে নিই। পেট্রোলিয়াম সম্বন্ধে যে কথাটি ঠিক নয় তা হলো পেট্রোলিয়াম এক ধরনের জীবাশ্ম জ্বালানি। পাললিক শিলাস্তরের নিচে পেট্রোলিয়াম জমা হয়। পেট্রোলিয়ামকে সংক্ষেপে পেট্রল বলা হয়।
পেট্রোলিয়াম থেকে নানা ধরনের তরল জ্বালানি তৈরি করা হয়। তো এটাতে কোনটা ভুল, সেটা হচ্ছে পেট্রোলিয়ামকে সংক্ষেপে পেট্রোল বলা হয়, এটা কখনোই বলা হয় না। পেট্রোলিয়াম থেকে পেট্রোল, ডিজেল আর অন্যান্য জ্বালানি উৎপন্ন হয়, তো কখনোই পেট্রোলিয়ামকে পেট্রোল বলা হয় না। পেট্রোলিয়ামের একটা অংশ পেট্রোল হতে পারে, কিন্তু পেট্রোলিয়ামকে কখনো আমরা পেট্রোল বলি না। ঠিক আছে, তাহলে এখানে উত্তর হবে গ। পরেরটা দেখো, যেটি এসআই একক নয় সেটি হলো কিলোগ্রাম, মিটার, সেকেন্ড, ইঞ্চি। তো এর মধ্যে কোনটা এসআই একক নয়? এখানে ইঞ্চি। ইঞ্চিটা তোমরা জেনে রাখবে, ইঞ্চিটা হচ্ছে এফপিএস ইউনিটের মধ্যে পড়ে, এফপিএস। ঠিক আছে, ফুট পাউন্ড সেকেন্ড। এবার দেখো, সারা শরীর থেকে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে অবিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠে পৌঁছায় সেটি হলো ডান নিলয়, ডান অলিন্দ, বাম অলিন্দ। উত্তর হবে ডান অলিন্দ। উত্তর লিখবে তোমরা ডান অলিন্দ, গ ডান অলিন্দ নেটটা। ঠিক আছে, এবার চলে আসছি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে দেখাও। দেখো প্রশ্ন কি আছে, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, ইলেকট্রিক ইস্ত্রি, তাপবিদ্যুৎ কেন্দ্র, অনুচক্রিকা, রক্ত জমাট বাঁধতে সাহায্য করা, তড়িৎ শক্তি থেকে তাপশক্তি, তাপশক্তি তড়িৎ শক্তির রোগ প্রতিরোধে সাহায্য করা। এটা এখানে নাই, পরেরটায় আছে রোগ প্রতিরোধে সাহায্য করা। এরকম এইদিকে 4টে আছে, বাদিকে 3টে আছে। ঠিক আছে, তো দেখো এর উত্তরে আমরা কি লিখব। ইলেকট্রিক ইস্ত্রি তোমরা দেখেছো, এটা তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি রূপান্তর করে। কারণ হচ্ছে ইলেকট্রিক ইস্ত্রি যখন কারেন্ট দেওয়া হয়, হ্যাঁ, প্লাগে যখন গোজা হয়, সেখান থেকে তড়িৎ শক্তি সে পায়, সেখান থেকে তাপ শক্তি যখন কোনো জামা কাপড় প্রেস করা হয়, দেখবে জামা কাপড়গুলো গরম হয়ে যায়, তাহলে সেটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবার দেখো তাপবিদ্যুৎ কেন্দ্র তোমরা সকলে দেখেছো, যেখানে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তো কয়লা যখন পোড়াচ্ছে তখন সেখানে তাপ শক্তি হচ্ছে, তাপ শক্তি থেকে কি পাচ্ছি আমরা? বিদ্যুৎ পাচ্ছি, তাহলে তাপ শক্তি থেকে হচ্ছে তড়িৎ শক্তি, তাহলে তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি। তারপরে হচ্ছে অনুচক্রিকা আমাদের দেহে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ঠিক আছে, আশা করি এটা আমাদের সকলের হয়ে গেছে। এবার দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। কোনো ধাতুর আকরিক বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো। যে খনিজ থেকে ধাতুকে সস্তায় ও সহজে বার করা সম্ভব তাকে ধাতুর আকরিক বা ওর বলে। ঠিক আছে, যে খনিজ থেকে ধাতুকে সস্তায় বা সহজে বের করা সম্ভব তাকে আকরিক বা ওর বলা হয়। এবার দেখো, খাদ্য পিরামিডের এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে খাদ্যের মাধ্যমে যতটুকু শক্তি পাওয়া যায় তার বেশিরভাগ খাদক প্রাণীদের দেহে সঞ্চিত থাকে না, তাহলে শক্তির বেশিরভাগ কোথায় যায়? তো উত্তর লিখবে, প্রথম পয়েন্ট দিয়ে লিখবে, এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে খাদ্য হিসাবে ব্যবহৃত হওয়ার সময় শক্তির একটা অংশ নানান শারীরবৃত্তীয় কাজে খরচ হয়। শক্তির এই অংশটুকু আর পরের পুষ্টিস্তরে পৌঁছাতে পারে না। 2 নম্বর লিখবে, পুষ্টিস্তরের অন্তর্গত জীবেরা মরে যায়, মরার পর পচা গলা মৃতদেহ মাটিতে মিশে গেলে পরবর্তী পুষ্টিস্তরের জীবেরা ওই শক্তি ব্যবহার করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে 2টো পয়েন্ট হলো। এবার দেখো পরের প্রশ্ন কি আছে, জল ও খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য আমাদের শরীরে কি কি ব্যবস্থা আছে? উত্তর দিবে, 1 লালায় লাইসোজোম, জীবাণু ধ্বংসকারী রাসায়নিক পদার্থ, 2 পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। ঠিক আছে, এই দুটো আমাদের জীবাণুকে ধ্বংস করার জন্য কাজে দেয়। এবার দেখি 4 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে। মানবদেহে নানা কারণে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে, কারণগুলি কি কি? উত্তর লিখবে, নানা কারণে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে, কখনো যথেষ্ট খাবার না পেলে, আবার কখনো বা বেশি খাবার পেলে, কখনো বা কোনো রোগের বা বংশগত অস্বাভাবিকতার কারণে তা হতে পারে। হ্যাঁ, এই কারণে হঠাৎ করে মানুষের দেহে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে। ঠিক আছে, হঠাৎ করে একটা পরিবর্তন দেখা দিতে পারে। এবার দেখো, 3-4টি বাক্যে উত্তর দাও। খাতার পৃষ্ঠার মতো দুটো কাগজকে সমান্তরালভাবে ধরে তাদের মাঝখানে জোরে ফু দিলে কাগজ দুটো পরস্পরের কাছে চলে আসে, বার্নৌলির নীতি থেকে এর ব্যাখ্যা দাও। তো দেখো উত্তর লিখবে, বার্নৌলির নীতি অনুসারে কোনো গতিশীল গ্যাস বা তরল যে স্থানে বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়, তাই 2 কাগজের মধ্যে ফুঁয়ের বায়ু যখন বেগে প্রবাহিত হয় তখন ওই জায়গার বায়ুর চাপ কমে যাচ্ছে, ফলে কাগজের 2 পাশের বায়ু
কাগজ দুটোর উপর লম্বভাবে যে চাপ দেয় তা ভেতরে ফুয়ের জায়গার বায়ুর চাপের চেয়ে বেশি, তাই কাগজ দুটো জোড়া লেগে যায়। ঠিক আছে, এই জন্য কাগজ দুটো জোড়া লেগে যায়। দেখো এর পরের প্রশ্ন চলে যাচ্ছি, অস্থির কাজ কি কি? তো উত্তর লিখবে, অস্থির কাজগুলি হলো নিম্নরূপ। 1. প্রাণীদের দেহের অবকাঠামো গঠন করে এবং চলনে সহায়তা করে। 2 নম্বর, দেহকে দৃঢ়তা প্রদান করে এবং দেহের সকল অঙ্গের ভার বহন করে। 3 নম্বর লিখবে, অস্থি বৃহৎ পেশি সংযোগ স্থাপন করে। 4 নম্বর, অস্থিমজ্জা থেকে লাল রক্তকণিকা উৎপন্ন হয়। ঠিক আছে, এটাই হয়ে গেল তাহলে অস্থির কাজ। ঠিক আছে, তাহলে এই অস্থির কাজের সঙ্গে সঙ্গে তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্কটি কমপ্লিট হলো। এরপরে আজকেই তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে আসা হবে। আলোচ্য বিষয়ে অক্টোবর মাসের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, এর আগে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা এবং বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। তোমরা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তো দেখো প্রশ্নে কি বলা আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দেখো। দুটো স্তম্ভ আছে, দুটো স্তম্ভ মিলাতে হবে। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে এখানে শূন্যস্থান পূরণে প্রত্যেকটি প্রশ্নের মান 1। তারপরে দেখো 3টে প্রশ্ন আছে, 3টে প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের মান আছে 2। তারপরে 4-5টি বাক্য উত্তর লেখো। এখানে আছে 2টো প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। তো দেখে নিই এর উত্তরগুলো আমরা কি লিখব। ঠিক আছে, তো দেখো এর উত্তরে আমরা লিখব ক স্তম্ভ খ স্তম্ভ, এটা হচ্ছে প্রশ্ন। এর উত্তরে দেখো লিখেছি আর্য সত্য হবে গৌতম বুদ্ধ, বসুমিত্র হবে চতুর্থ বৌদ্ধ সংহিতি, চতুর্জাম ব্রত হবে পার্শ্বনাথ, পঞ্চমহাব্রত হবে মহাবীর। এইভাবে তোমরা মিলিয়ে মিলিয়ে লিখে দেবে। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্নে চলে যাচ্ছি। শূন্যস্থান পূরণ করো। বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল ড্যাশ উপত্যকাকে কেন্দ্র করে। উত্তর দেবে গঙ্গা যমুনার উপত্যকাকে কেন্দ্র করে। তো পূর্ণবাক্যে এভাবে লিখবে, বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল গঙ্গা যমুনার উপত্যকাকে কেন্দ্র করে। 2 নম্বর, মগধের রাজধানী ছিল। উত্তর দেবে পাটলিপুত্র। ঠিক আছে, সর্বজ্ঞানী হওয়ার পর মহাবীর পরিচিত হন কি নামে? কেবলিন নামে। প্রথম বৌদ্ধ সংহিতির আয়োজন করা হয়েছিল ড্যাশের মৃত্যুর পর, গৌতম বুদ্ধের মৃত্যুর পর। ঠিক আছে, এবার 2টি বা 3টি বাক্যে উত্তর লেখো। অষ্টাঙ্গিক মার্গ কি? উত্তর লিখবে, দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য গৌতম বুদ্ধ 8টি উপায়ের কথা বলেছিলেন। সেই 8টি উপায়কে একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। মার্গ মানে পথ, 8টি পথকে তাই একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। অষ্টাঙ্গিক মার্গগুলি হলো সদ্বাক্য, সৎচেষ্টা, সৎশ্রম, সৎসংকল্প, সৎদৃষ্টি, সৎজীবিকা, সম্যক সমাধি, সৎ শ্রবণ। তারপর দেখো পরের প্রশ্ন আছে, মজ্জিম পন্থা বলতে কি বোঝো? উত্তর দেবে, মহাবীর কঠোর তপস্যার উপরে জোর দিয়েছিলেন। অন্যদিকে গৌতম, এখানে হবে গীতম হয়ে গেছে, গৌতম বুদ্ধ মনে করতেন কঠোর তপস্যা নির্বাণ বা মুক্তিলাভের উপায় নয়, আবার চূড়ান্ত ভোগবিলাসেও মুক্তির খোঁজ পাওয়া যায় না। গৌতম বুদ্ধ তাই মজ্জিম পন্থা বা মধ্যপন্থার কথা বলেছিলেন। 3.3 আছে, কোন সাহিত্য থেকে জনপদ মহাজনপদ সম্পর্কে জানা যায়? উত্তর দিবে, জৈন ও বৌদ্ধ সাহিত্য থেকে জনপদ মহাজনপদ সম্পর্কে জানা যায়। তারপরে 4-5টি বাক্যে উত্তর দাও। মহাজনপদ গড়ে উঠেছিল কীভাবে? উত্তর লিখবে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ এক একটা জনপদের ক্ষমতা ক্রমে বাড়তে থাকে। সেখানকার শাসকেরা যুদ্ধ করে নিজেদের রাজ্যের সীমানা বাড়াতে থাকেন। ছোট ছোট জনপদগুলি কয়েকটি পরিণত হয় বড় রাজ্যে। এই বড় রাজ্যগুলোই মহাজনপদ বলে পরিচিত হয়। জনপদের থেকে যা আয়তন ও ক্ষমতায় বড় তাই হলো মহাজনপদ। এবার দেখো, মহাজনপদগুলি শাসকরা ছিলেন বৈদিক যুগের রাজাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাদের হাতে অনেক সম্পদ জমা হলো। সেই সম্পদ ব্যবহার করে তারা নিজেদের ক্ষমতা আরও বাড়াতে শুরু করে এবং বিভিন্নভাবে যুদ্ধে লিপ্ত হয়। মগধ হলো একটি উল্লেখযোগ্য মহাজনপদ।
তারপর প্রশ্ন, বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে দুটি মিল ও দুটি অমিল লেখো। উত্তর, প্রথমে মিল। উদ্ভবগত, ব্রাহ্মণ্য ধর্মের অনাচারের প্রতিবাদে বৌদ্ধ ও জৈন এই দুই ধর্মের উত্থান ঘটে, এই কারণে এদের প্রতিবাদী ধর্ম হিসেবে অভিহিত করা হয়। মতবাদগত, উভয় ধর্মই অহিংসার উপর গুরুত্ব আরোপ করে। বৌদ্ধ ও জৈন উভয় ধর্মই জন্মান্তরবাদে বিশ্বাসী ছিল। যাগযজ্ঞ, পশুবলি, বর্ণাশ্রম প্রথার বিরোধী ছিল উভয় ধর্ম। এবার অমিলটা কি? মোক্ষ বা নির্বাণ প্রসঙ্গে বৌদ্ধ ধর্মে ভোগ ও ত্যাগের মধ্যবর্তী পথ ছিল মধ্যম পন্থা, যেটা কিছুক্ষণ আগে তোমরা পড়লে, অবলম্বনের কথা বলা হয়েছে। জৈন ধর্মে কঠোর কৃচ্ছ সাধন, ত্যাগের পাশাপাশি উপবাসের উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। তারপরে অহিংসা প্রসঙ্গে গৌতম বুদ্ধ কেবলমাত্র জীব বা প্রাণী হত্যারই বিরোধী ছিলেন। জৈন ধর্মে কঠোর অহিংস নীতির কথা বলা হয়েছে। জৈনরা জীবকুলের পাশাপাশি জড়বস্তুতেও প্রাণের অস্তিত্বে বিশ্বাসী ছিলেন। তাহলে তোমাদের ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা কমপ্লিট করানো হলো। আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর অক্টোবর মাসের ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা, ইতিহাস এবং বিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো দেখো প্রশ্নে কি বলা আছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলোজ। তোমাদেরকে এই প্যাসেজটা পড়তে বলেছে এবং নিচে যে কোশ্চেনগুলো আছে তার অ্যান্সারগুলো করতে বলেছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের এই সেন্টেন্সগুলো ফিল আপ করতে বলেছে। তারপরে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এই কোশ্চেনগুলো উত্তর দিতে বলেছে। এখানে দেখো 3টে প্রশ্ন আছে, 3 দুগুণ 6। ডু অ্যাজ ডাইরেক্টেড, কিছু গ্রামার আছে। এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের মান 1 আছে। তারপরে একটা স্টোরি লিখতে বলেছে, সেই স্টোরিটার মোরাল দিতে বলেছে। ঠিক আছে, এবার দেখে নাও তোমাদের ফার্স্টে কি বলেছে। ফার্স্টে দেখো যে প্যাসেজটা তোমাদের আছে সেই প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে দেখে নাও। প্যাসেজটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। লেসন 8 তোমাদের গুড বাই টু দ্য মুন, মনিকা হিউজের লেখা। এটা আশা করি তোমরা সকলে পড়েছো। আমি তাও যতটা প্যারাগ্রাফ আছে ততটা ছোট্ট করে পড়ে দেওয়ার চেষ্টা করছি। ফিলিং রেস্টলেস, I left the viewing room and glided down the long passage to the center of the space station. অস্থির লাগছিল, আমি ভিউ রুমটি ত্যাগ করেছিলাম এবং স্পেস স্টেশনের মাঝখানে দীর্ঘ ফাঁকা জায়গায় এসেছিলাম। I could see my father there surrounded by the reporter. আমি দেখতে পেলাম সেখানে আমার বাবাকে সাংবাদিকরা ঘিরে আছে। I came back to the view room which was empty. আমি ভিউ রুমে ফিরে এসেছিলাম যেটা কিনা খালি ছিল। I looked out into space. আমি মহাকাশে তাকিয়ে রইলাম। My moon, my home appeared very small now. আমার চাঁদ, আমার বাড়ি এখন খুব ছোট আবির্ভূত হচ্ছিল অথবা ছোট লাগছিল আমার কাছে। At home, kids would be getting ready for the party. বাচ্চারা বাড়িতে পার্টির জন্য প্রস্তুত হচ্ছিল। There's always been a party at sunrise. সেখানে সবসময় সূর্যোদয়ের সময় একটি পার্টি হতো। The sun rose only 12 or 13 times a year. বছরে মাত্র 12 বা 13 বার সূর্য উঠত। So it was something special for us. তাই এটা আমাদের জন্য বিশেষ ব্যাপার ছিল। The sunlight crept slowly across the surface of the moon until finally night was gone. অবশেষে রাত শেষ হওয়া অবধি সূর্যের আলো চাঁদের পৃষ্ঠতল জুড়ে ধীরে ধীরে অস্ত যাচ্ছিল। তাহলে তোমরা আশা করি এই প্যারাগ্রাফটা সকালে পড়েছিলে, আমি অল্প করে বুঝিয়ে দিলাম, তাতে অবশ্যই তোমরা নিশ্চয়ই লাভবান হলে। তো আমি তারপরে তোমাদের দেখো এই যে সেন্টেন্স কমপ্লিট করতে বলেছে এইগুলো আমি করিয়ে দিচ্ছি। তো দেখে নাও, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এই প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে তোমাদের পূর্ণ করতে বলেছে। তো এই উত্তরগুলো আমরা দেখে নেব। দ্য ন্যারেটর লেফট দ্য ভিউইং রুম বিকজ, কী হবে? বিকজ হি ওয়াজ ফিলিং রেস্টলেস। উত্তর লিখবে বিকজ হি ওয়াজ ফিলিং রেস্টলেস, তাকে অস্থির লাগছিল। ঠিক আছে, এবার দেখো হি কুড নট টক টু হিজ ফাদার অ্যাজ হিজ ফাদার ওয়াজ সারাউন্ডেড বাই রিপোর্টার। কেন সে তার বাবার সঙ্গে কথা বলতে পারেনি? কারণ রিপোর্টাররা তার বাবাকে ঘিরে ছিল। তো লিখবে হিজ ফাদার ওয়াজ সারাউন্ডেড বাই রিপোর্টার। ঠিক আছে, সানলাইট ক্রেপ্ট অন মুন সারফেস আনটিল,
কতক্ষণ ছিল? দ্য নাইট ওয়াজ গান গান ফাইনালি, যতক্ষণ না রাত শেষ হচ্ছে, ঠিক আছে? দ্য নাইট ওয়াজ গান ফাইনালি। তো এই প্রশ্নগুলো আশা করি হয়ে গেল। এ বা বি চলে আসছি। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, প্রশ্নগুলির উত্তর দাও। হাউ ডিড দ্য মুন অ্যাপিয়ার টু দ্য ন্যারেটার? মুন কীভাবে চাঁদ ন্যারেটার কাছে দেখা দিল? দ্য মুন অ্যাপিয়ার্ড ভেরি স্মল টু দ্য ন্যারেটার, কথকের কাছে চাঁদটি খুব ছোট হিসাবে ধরা দিল, খুব ছোট্ট হয়ে গেল। হোয়েন উড দেয়ার বি এ পার্টি ইন মুন, কখন মুনে একটি পার্টি বা অনুষ্ঠান হতো? দ্য সান রোজ অনলি 12 or 13 times a year in moon, so at every sunrise there would be a party in moon. সূর্য সেখানে বছরে 12 বা 13 বার উঠতো, তার জন্য যখন প্রত্যেক সানরাইজ হতো বা সূর্যোদয় হতো সেখানে পার্টি হতো চাঁদের মধ্যে। হোয়াই ওয়াজ দ্য সানরাইজ স্পেশাল ফর দ্য রেসিডেন্টস অফ দ্য মুন? কেন চাঁদের বাসিন্দাদের কাছে সূর্যোদয় একটি স্পেশাল জিনিস ছিল? উত্তর দিবে ইন দ্য মুন দ্য সান রোজ অনলি 12 or 13 times a year, চাঁদে সূর্য 12 বা 13 বার বছরে উঠত। সো ইট ওয়াজ সামথিং স্পেশাল ফর দ্য রেসিডেন্ট অফ দ্য মুন, এই জন্য এটা মুনের বা চাঁদের অধিবাসীদের কাছে স্পেশাল ছিল। ডু অ্যাজ ডাইরেক্টেড, তোমাদেরকে নিচে যা যা বলা আছে তাদের করতে হবে। গ্রামার আছে দেখো, উইল ইউ প্লিজ শাট দ্য ডোর। দেখো শাট এখানে রিপ্লেস বলেছে, অ্যান্টনিমস মানে বিপরীত শব্দ লিখতে বলেছে। তো শার্টের বিপরীত শব্দ আমরা লিখলাম, শার্ট মানে বন্ধ করা, আর ওপেন মানে হচ্ছে তাহলে খোলা। তাহলে উইল ইউ প্লিজ ওপেন দ্য ডোর, তাহলে শার্টের বিপরীত শব্দ হচ্ছে খোলা, তাহলে ওপেন করলাম এখানে। তাহলে এটা অ্যান্টোনিমসটা আমরা পেয়ে গেলাম। অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ, আর সিনোনিমস মানে হচ্ছে সমর্থক শব্দ, ঠিক আছে? তারপর দেখো কী আছে, উই শ্যাল গো আউট ফর ভ্যাকেশন সুন। আইডেন্টিফাই দ্য টাইপ অফ অ্যাডভার্ব ইউজ ইন দ্য সেন্টেন্স, এখানে কোন টাইপের অ্যাডভার্ব ইউজ করা হয়েছে? তো আমরা জানি অ্যাডভার্ব কটা টাইপের হয়, অ্যাডভার্ব সাধারণত 4টে টাইপের হয়। একটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, আর অ্যাডভার্ব অফ ডিগ্রি। তো এর মধ্যে এটা কোনটা পড়ছে? এটা দেখবে অ্যাডভার্ব অফ টাইম এটা পড়ছে। আচ্ছা, তোমরা যারা এই অ্যাডভার্ব নিয়ে বিস্তারিত পড়তে চাও তারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, তোমাদের অ্যাডভার্ব নিয়ে বিস্তারিত আমি ক্লাস নেব, সেখানে তোমরা ভালোভাবে জানতে পারবে এই অ্যাডভার্বের প্রকারভেদগুলো, ঠিক আছে? 3 নম্বর দেখো, দ্য আর্নিং ফর দিস কোয়ার্টার ড্যাশ এক্সিডস এক্সপেকটেশনস, চুজ দ্য কারেক্ট অপশন। কোনটা হবে? দেখো এক্সিডস হবে, ঠিক আছে? এখানে এক্সিডসটা রাইট অ্যান্সার হবে, ঠিক আছে, যেখানে এস যুক্ত আছে। এবার দেখো পরেরটা, আওয়ার গেস্ট ইজ ড্যাশ ইউরোপিয়ান। তো এখানে হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান ইনডিফিনাইট আর্টিকেল। তো এখানে আমরা ফিল করবো এন দিয়ে, ANN, ঠিক আছে? উত্তর হবে ANN। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। তাহলে এবার দেখো 5 নম্বর চলে যাচ্ছি, মে গড ব্লেস ইউ। আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। কী টাইপের সেন্টেন্স এটা? এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, সেন্টেন্স কত টাইপের হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এটা হবে অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে? এবার দেখো পরেরটা দেখি, ডেভেলপ এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ড। 60টা শব্দের মধ্যে একটা গল্প নির্মাণ করতে বলেছে। ইউজিং দ্য ফলোয়িং আউটলাইন, নিচের যে আউটলাইন আছে সেই আউটলাইন দিয়ে তোমাদের গল্প নির্মাণ করতে বলেছে। অ্যাড এ সুইটেবল টাইটেল টু ইয়োর স্টোরি, একটা সুন্দর টাইটেল দিতে বলেছে। আর আউটলাইন কী বলেছে? ডগ উইথ পিস অফ মিট ইন মাউথ, কুকুরের মুখে একটা মাংসের টুকরো ছিল। ক্রসেস এ রিভার ব্রিজ, একটা নদীর ব্রিজ ক্রস করছিল। সিজ দ্য শ্যাডো, তার প্রতিচ্ছবি দেখলো। থিংস অ্যানাদার ডগ, ভাবলো ওটা অন্য কুকুর। বাক্স মিট ফলস ইন দ্য রিভার, চিৎকার করলো, তার ফলে মাংসটা তার মুখ থেকে পড়ে গেল। এগুলো হচ্ছে এখানে হিন্টস থেকে তোমাদের গল্পটা লিখতে বলেছে। তো তোমরা উত্তরে লিখবে, হেডিং দিলে দ্য ডগ অ্যান্ড দ্য শ্যাডো, এটা হেডিং দেবে, দিয়ে লিখবে ওয়ান ডে এ ডগ গট এ পিস অফ মিট, একদিন একটি কুকুর এক টুকরো মাংস পেয়েছিল। হি ওয়াজ ক্রসিং এ ব্রিজ উইথ দ্য মিট ইন হিজ মাউথ, সে একটি ব্রিজ ক্রস করছিল তার মুখে সেই মাংস টুকরোটি নিয়ে। হি স হিজ ওন শ্যাডো ইন দ্য ওয়াটার বিলো, সে তার নিজের ছায়া নদীর জলে দেখতে পেল। ছায়া বা প্রতিচ্ছবি বলতে পারো। হি টুক দিস ফর অ্যানাদার ডগ উইথ অ্যানাদার পিস অফ মিট ইন হিজ মাউথ, সে ভাবলো অন্য কুকুর অন্য একটা মাংসের টুকরো মুখে নিয়ে আছে, যেহেতু তার ছায়া, ও বুঝতে পারেনি এটা ওর ছায়া। হি বিকাম গ্রিডি টু গেট ইট, সে এটা পাওয়ার জন্য লোভী হয়ে উঠল। হি ওপেন্ড হিজ মাউথ টু বার্ক, সে চিৎকার করার জন্য বা ঘেউ ঘেউ করার জন্য তার মুখটা খুলল। হিজ ওন পিস অফ মিট ফেল ইন টু দ্য ওয়াটার, যেই না মুখটা খুলল
তার নিজের মাংসের টুকরোটা জলের মধ্যে পড়ে গেল। দ্য ডগ লস্ট হিজ মিট, কুকুরটি তার মাংসের টুকরোটা হারিয়ে ফেললো। হি ওয়াজ সরি ফর হিজ ফুলিশনেস, সে তার বোকামির জন্য দুঃখ অনুভব করলো। তো এর মোরাল কি দিবে দেখো, দুটো মোরাল লিখেছি, তোমাদের যেটা ভালো লাগবে সেটা দেবে। গ্র্যাসপ অল, লুজ অল, গ্রিড ইজ নট গুড, এই দুটোর মধ্যে তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেই মোরালটা তোমরা দেবে। ঠিক আছে, তাহলে তোমাদের ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট হয়ে গেল। উচ্চ বিষয় অক্টোবর মাসের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে তোমাদের বাংলা, বিজ্ঞান, ইতিহাস এবং ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো, প্রশ্নে বলা আছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দেখো এখানে 4টে প্রশ্ন আছে, 4 একে 4, একটি বা দুটি শব্দে উত্তর দাও। এখানে দেখো 4টে প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন আছে, 2টো প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। তারপরে দেখো 4 নম্বর একটা প্রশ্ন আছে, প্রশ্নটির মান আছে 3। 5 নম্বরে একটাই প্রশ্ন আছে, তার মান 5। তো দেখে নিই এর উত্তরগুলো। তাহলে আমরা কি লিখব, বলেছে ঠিক জোটটি নির্বাচন করো। হ্যাঁ, এক্সোস্ফিয়ার প্রস্ফিয়ার মেঘের উপস্থিতি, নাকি ভূত্বক পরিচলন স্রোত, নাকি সমুদ্রের জল পৃথিবীর মোট জলের 3%, নাকি বিশ্ব উষ্ণায়ন মরুভূমির প্রসার। তো এটা দেখে নাও, এটা তোমাদের বইয়ের 38 পাতায় তোমরা পেয়ে যাবে। দেখো 38 পাতা আমি খুলেছি, বইয়ের 38 পাতা তোমরা খোলো। 38 পাতায় তোমরা পেয়ে যাবে যে এর উত্তরে তোমরা লিখবে বিশ্ব উষ্ণায়ন ও মরুভূমির প্রসার। তো বিশ্ব উষ্ণায়নের ফলে এটা হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের ফলে মরুভূমির প্রসার হয়। তো সেটাই আমি বের করছি। দেখো এই দেখো লেখা আছে, বিশ্ব উষ্ণায়ন ফলে মরুর বরফ গলে গিয়ে সমুদ্র জলস্তরের উচ্চতা বেড়ে চলেছে। বিশ্ব উষ্ণায়নের ফলে প্রবল বন্যা, তীব্র খরা, বিধ্বংসী ঝড়, এরকম মরুভূমির প্রসার। দেখতে পেলে, তাপপ্রবাহ, এমনকি শস্যহানি থেকে দুর্ভিক্ষ, মহামারী পর্যন্ত হতে পারে। তাহলে এর সঠিক উত্তর হবে মরুভূমির প্রসার। এবার দেখো 2 নম্বরে চলে যাচ্ছি। আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দা পেঙ্গুইনের প্রধান খাদ্য হলো শিল, তিমি, ক্রিল, অ্যালবাট্রস। তো এর সঠিক উত্তরটা আমরা দেখে নিই। এটার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের বইয়ের 41 নম্বর পেজে। তাহলে আমাদের বইয়ে 41 নম্বর পেজে দেখে নিই কী আছে। দেখো 41 নম্বর পেজে আমরা চলে এসেছি। তোমাদের বইয়ের 41 নম্বর পেজটা তোমরা খুলে ফেলো। দেখো এখানে যা যা উদাহরণ আছে সবকটা এখানে দেওয়া আছে, সিল, অ্যালবাট্রস, দেখতে পাচ্ছ ছবি, ক্রিল, তিমি। তো যে প্রশ্নে যেটা বলেছে, আমাদের প্রশ্নে যেটা বলেছে যে আন্টার্কটিকার স্থায়ী বাসিন্দা পেঙ্গুইনের প্রধান খাদ্য, তাহলে কি? দেখো এখানে লেখা আছে ক্রিল হলো পেঙ্গুইনের প্রধান খাদ্য। দেখতে পাচ্ছ, ক্রিল হলো পেঙ্গুইনের প্রধান খাদ্য। তো আমরা এখানে লিখে দেবো উত্তর হবে ক্রিল। দেখো উত্তর আমি লিখেছি গ, ক্রিল। ঠিক আছে, এবার দেখো 3 নম্বরে চলে যাচ্ছি। সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে বলে পার্থিব বিকিরণ, নাকি কার্যকরী সৌর বিকিরণ, নাকি ইনসুলেশন, নাকি অ্যালবেডো। তো এর উত্তর হবে অ্যালবেডো। দেখে নিই এটা বইয়ের মধ্যে আমরা কোথায় পেতে পারি। এটার জন্য আমাদের বইয়ে চলে যেতে হবে 46 পেজে। দেখো এই দেখো 46 পেজে আমরা চলে এসেছি। এই যে লেখা আছে, প্রশ্ন ছিল সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায়। এই দেখো, বাকি 49% মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়, একে বলে অ্যালবেডো। এইটা সংক্রান্ত প্রশ্ন তোমাদের আগেরবার মডেল অ্যাক্টিভিটি আজকেও ছিল, ছবিও দেওয়া আছে। দেখো অ্যালবেডোর ছবি, দেখতে পাচ্ছ। এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি আছে, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি উদাহরণ হলো ফার, নাকি ক্যাকটাস, নাকি পলাশ, নাকি গরান। তো এটার মধ্যে কোনটা হবে? তো দেখে নিই এর উত্তরটা কী হবে। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের একটি উদাহরণ হলো, উত্তর দেবে তোমরা গ, পলাশ। ঠিক আছে, গ, পলাশ। তো দেখে নিই এটা বইয়ের মধ্যে আমরা কোথায় পাবো। এটা আমরা বইয়ের মধ্যে পাবো 88 পেজে। তো 88 পেজে চলে যাচ্ছি, তোমাদের দেখবে 88 পেজটা এরকম আছে, ক্রান্তীয় পর্ণমোচী বা পাতাঝরা অরণ্য। তার দেখো একটা উদাহরণের মধ্যে এখানে দেখো দেওয়া আছে শাল, সেগুন, চন্দন, বাঁশ, আম, জাম, বট, অশ্বত্থ, পলাশ। দেখো পলাশ দেওয়া আছে, দেখতে পাচ্ছ, পলাশ। পিডিএফটা যেহেতু উল্টো করে আছে
তোমাদের বইটা সোজা করে দেখে নাও, পলাশ আছে, তাহলে এর উদাহরণ হচ্ছে পলাশ। এবার চলে আসি নেক্সট প্রশ্ন। তাহলে আমাদের এমসিকিউগুলো সব হয়ে গেল। এবার দেখো, একটি বা দুটি শব্দ লেখো, পৃথিবীর বাইরের শক্ত আবরণ কী নামে পরিচিত। তো এর উত্তর দেখে নিই কী হবে। পৃথিবীর বাইরের শক্ত আবরণ ভূত্বক নামে পরিচিত। ভূত্বক নামে পরিচিত, এটা আমরা কোথায় পাবো? এটা আমরা বইয়ে পেয়ে যাবো, আমাদের বইয়ের 33 পাতায়। আমাদের বইয়ের 33 পাতা খুলি। 33 পাতায় দেখো, পৃথিবীর সবচেয়ে বাইরের পাতলা স্তরটিকে ভূত্বক, আর মাঝের অংশকে গুরুমণ্ডল, আর ভেতরের অংশকে কেন্দ্রমণ্ডল বলে। ভূত্বককে ইংরেজিতে আমরা ক্রাস্ট বলি। এই দেখো ভূত্বকের ছবি দিয়েছে, তারপরে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের ছবি আছে এখানে, ঠিক আছে? ছবি দেখেও তোমরা ভালো করে বুঝতে পারবে। এবার এই দেখো এটা। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আন্টার্কটিকা শব্দের অর্থ কী? আন্টার্কটিকা শব্দের অর্থ কী দেখে নিই। আন্টার্কটিকা শব্দের অর্থ হলো, তোমরা লিখবে দেখো, আন্টার্কটিকা শব্দের অর্থ হলো উত্তরের বিপরীত। অর্থ কী লিখবে? উত্তরের বিপরীত। তো দেখে নিই এটা আমাদের বইয়ে কোথায় পাবো। এটার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের বইয়ের 39 নম্বর পেজে। এই দেখো, গ্রিক শব্দ আন্টার্কটিকা এর অর্থ হলো উত্তরের বিপরীত। দেখতে পেয়েছো? এই দেখো, এটা হচ্ছে আমাদের 39 নম্বর পেজ। কি সুন্দর পেঙ্গুইনের ছবি আছে, বরফে ঢাকা মহাদেশ, উত্তরের বিপরীত। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোন গোলার্ধে সমষ্ণ রেখাগুলি পরস্পর থেকে দূরে অবস্থান করে? কোন গোলার্ধে করে? তাহলে এর উত্তরটা আমরা দেখে নিই কী হবে। কোন গোলার্ধে করে? দক্ষিণ গোলার্ধে সমষ্ণ রেখাগুলি পরস্পর থেকে দূরে অবস্থান করে। উত্তর দেবে দক্ষিণ গোলার্ধে সমষ্ণ রেখাগুলি পরস্পর থেকে দূরে অবস্থান করে। ঠিক আছে? তো এটা আমরা দেখো কোথায় পাবো। এটার জন্য আমাদের চলে যেতে হবে বইয়ের 52 নম্বর পেজে। 52 নম্বর পেজে আমরা চলে যাচ্ছি। 52 নম্বর পেজে দেখো, পৃথিবীর সমষ্ণ রেখা বলে দেখে নাও। পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। এই দেখো, উত্তর গোলার্ধের চেয়ে দক্ষিণ গোলার্ধের জলভাগ বেশি থাকায় এই গোলার্ধের সমষ্ণ রেখাগুলি দূরে অবস্থান করে। দেখতে পেলে? তোমার লেখা আছে, এর পাতা হচ্ছে 52 পাতাতে। ঠিক আছে, এবার দেখে যাচ্ছি পরের প্রশ্ন। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? ভারতের মূল ভূখণ্ড বলেছে, মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে, দেখে নিই এর উত্তর কী লিখবো আমরা। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কি? দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা। কন্যাকুমারিকা, এটা পেয়ে যাবো আমাদের বইয়ের কত নম্বর পেজে? 67 নম্বর পেজে। 67 নম্বর পেজে আমরা বের করব। এই দেখো, এই যে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারিকা। আচ্ছা, আমাদের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারিকা, কিন্তু আমাদের মূল ভূখণ্ড মানে যেটা ভারতের সঙ্গে লেগে আছে, কিন্তু সবচেয়ে ভারতের দক্ষিণতম বিন্দু কিন্তু ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট হচ্ছে দক্ষিণতম বিন্দু, যেটা নিকোবরে অবস্থান করছে। ঠিক আছে, এটা জেনে রাখবে। এবার দেখো পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। বায়ুমণ্ডল পৃথিবীতে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় রাখে, বক্তব্যটি যথার্থতা বিচার করো। 3.1। তো এর উত্তরে দেখো, এটা আমরা কোথায় পাবো আগে দেখে নিই। এটা আমাদের বইয়ে 32 নম্বর পাতায় আমরা পেয়ে যাব। তো 32 নম্বর পাতাটা আমরা বের করি। 32 নম্বর পাতায় বায়ুমণ্ডলী পৃথিবীতে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় রাখে, এই পাড়া থেকে তোমাদের লিখতে হবে, গুছিয়ে উত্তরটি লিখতে হবে। তো এই পাড়া থেকে আমরা গুছিয়ে উত্তরটি কীভাবে লিখবো আমরা দেখে নিই। ঠিক আছে, লিখবে সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয়, আর দিন ও রাত মিলিয়ে ওই তাপ ধীরে ধীরে বেরিয়ে যায়। বায়ুমণ্ডল না থাকলে সূর্যাস্তের পর হঠাৎ ভীষণ ঠান্ডা, আর সূর্যোদয়ের পর হঠাৎ প্রবল গরম হয়ে যেত পৃথিবী। ফলে জীবজগৎ কঠিন সমস্যার সম্মুখীন হতো। বায়ুমণ্ডলের জন্যই পৃথিবীতে জীবন ধারণের অনুকূল তাপমাত্রা বজায় থাকে। ঠিক আছে, ওই পাতা থেকে গুছিয়ে এইভাবে উত্তরটা লিখতে হবে। 3.1 উত্তর। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার দেখো পরের প্রশ্ন বলেছে, আন্টার্কটিকার জলবায়ুর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো এটা আমরা পেয়ে যাব আমাদের বইয়ের 40 নম্বর পাতায়। আমাদের বইয়ের 40 নম্বর পাতাটা আমরা খুলি। 40 নম্বর পাতা খোলার পর দেখে নিই। দেখো, দেখো এইখান থেকে, এই পাতা থেকে আমাদেরকে গুছিয়ে লিখতে হবে। দেখো আন্টার্কটিকা মহাদেশের ছবি দিয়েছে খুব সুন্দর করে। এখানকার
থেকে গুছিয়ে আমরা লিখব। কী করে লিখব? এই মহাদেশ পৃথিবীর শীতলতম অঞ্চল, সারা বছরই হিমশীতল আবহাওয়া, কনকনে ঠান্ডা বাতাস, তুষারঝড় চলে। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে প্রশ্ন ছিল। 2 নম্বর, শীতকালে তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -75 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যায়। এই মহাদেশের সর্বনিম্ন তাপমাত্রা 89.2 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল তাহলে জলবায়ুর দুটি প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে এবার দেখো 4 নম্বরে চলে আসছি। এটা যদি লেখা হয়ে থাকে তোমরা ভিডিওটা পজ করতে পারো অথবা রিওয়াইন্ড করে ভিডিওটা লিখতে পারো। পৃথিবীর তাপমণ্ডলের একটি চিত্র অঙ্কন করো। তো দেখো তাপমণ্ডলের আমি একটা চিত্র এঁকেছি এখানে। তো এই চিত্রটা আঁকতে পারো, অথবা তোমাদের বইয়ে যেটা আছে বইয়ে পাবে। এটা তোমাদের 52 নম্বর পাতায়। আমরা 52 নম্বর পাতাটা খুলি। দেখো তাপমণ্ডল, দেখো কিছুক্ষণ আগে সমষ্ণ রেখায় বললে দেখো তাপমণ্ডলের খুব সুন্দর ছবি আছে। তোমরা এটাও আঁকতে পারো, এই ছবিও আঁকতে পারো, খুব সুন্দর করে তাপমণ্ডলের ছবি আছে। অথবা তোমরা এটাও আঁকতে পারো। দেখো ছবিটা দেখে নাও, ভিডিওটা পজ করে ভালো করে ছবিটা দেখে নাও। তোমাদের বইয়েও ছবিটা আছে, আশা করি তোমরা সকলে দেখে নিয়েছো। ভিডিওটা পজ করে ছবিটা সুন্দর করে এঁকে নেবে। পৃথিবীর নিচে লিখবে পৃথিবীর তাপমণ্ডল, ঠিক আছে? এবার দেখো পরের প্রশ্ন 5 নম্বর, কি কি উপায়ে মাটি সংরক্ষণ করা যেতে পারে বলে তুমি মনে করো? কি কি উপায়ে করা যেতে পারে, এটা শেষ প্রশ্ন তোমাদের। তো এটা আমরা পেয়ে যাব আমাদের বইয়ের 86 নম্বর পেজে। 86 নম্বর পেজটা আমরা আগে খুলি। এই দেখো 86 নম্বর মাটির সংরক্ষণ। হ্যাঁ, এখান থেকে আমাদেরকে গুছিয়ে লিখতে হবে। বিভিন্ন দেখো পয়েন্ট করা আছে তোমাদের এখানে। হ্যাঁ, বিভিন্ন পয়েন্ট করা আছে, এই পয়েন্ট থেকে গুছিয়ে আমাদের লিখতে হবে। কীভাবে আমরা লিখব? এটা 86 নম্বর পেজ। তো দেখে নিই আমরা কীভাবে লিখব। মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি হলো নিম্নরূপ। বনভূমির সৃষ্টি। উদ্ভিদের শিকড় একদিকে যেমন মৃত্তিকাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে, অন্যদিকে বৃষ্টির ফোঁটার আঘাত থেকে মৃত্তিকাকে রক্ষা করে মৃত্তিকা ক্ষয় নিবারণ করে। এইসব কারণে বনভূমি নষ্ট না করে প্রয়োজন মতো নতুন বনভূমির সৃষ্টি করে মৃত্তিকা ক্ষয় প্রতিহত করতে সক্ষম হয়। তাহলে প্রথম পয়েন্ট হলো বনভূমির সৃষ্টি। এবার দ্বিতীয় পয়েন্ট লিখব শস্যাবর্তন। একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসলের চাষ করলে একদিকে যেমন মৃত্তিকার উর্বরতা বজায় থাকে, ঠিক তেমনি সারা বছর ধরে ফসল উৎপাদন করা হয় বলে জমি কখনো খালি পড়ে থাকে না। তাই বৃষ্টি ও বায়ুর দ্বারা মৃত্তিকা ক্ষয়ের পরিমাণ কমে যায়। দ্বিতীয় পয়েন্ট লিখলে শস্যাবর্তন। এবার চলে 3 নম্বর পয়েন্ট কি লিখবে? পশুচারণ নিয়ন্ত্রণ। পশুচারণ নিয়ন্ত্রণের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় কমানো সম্ভব। কারণ পশুচারণ কম হলে মৃত্তিকায় তৃণ ও অন্যান্য উদ্ভিদের আবরণ বেড়ে যায়। পশুর পায়ের আঘাতে মৃত্তিকা আলগা হওয়ার পরিমাণ হ্রাস পায়। এইভাবে নিয়ন্ত্রিত পশুচারণ মৃত্তিকা ক্ষয়কে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তারপর দেখো নদীর পাড় ভাঙন রোধ। নদীর পাড় ভাঙন প্রতিরোধ করার জন্য নদীর পাড় বরাবর কংক্রিটের বাঁধ নির্মাণ, বোল্ডার দ্বারা পাড় বাঁধন এবং অনেক সময় বালির বস্তা ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তোমরা দেখেছো অনেক সময় বালির বস্তা নদীর ধারে ধারে দিয়ে পাড়টা ভাঙন রোধ করা হয়। তারপরে দেখো ঝুম চাষ নিষিদ্ধকরণ। পাহাড়ি অঞ্চলে বন কেটে বন জঙ্গল কেটে পরিষ্কার করে প্রাচীন পদ্ধতিতে চাষবাসকে ঝুম চাষ বলা হয়। এই ক্ষেত্রে বনভূমি কেটে চাষ করা হয় বলে ভূমি উন্মুক্ত হয়ে বায়ু ও জলপ্রবাহ দ্বারা ক্ষয় হয়ে থাকে। তাই যেসব অঞ্চলে এই ঝুম চাষ করা হয় তা বন্ধ করতে পারলে ভূমিক্ষয়ের পরিমাণ হ্রাস পায়। আলোচ্য বিষয় অক্টোবর মাসের 6ষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষার মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে তোমাদের অন্যান্য সাবজেক্টের অক্টোবর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক করানো হয়েছে। সেগুলি যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে এই চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশের থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখে নিই আজকে প্রশ্নে কি বলা আছে। আজকের বিষয় হচ্ছে স্বাস্থ্য শিক্ষা ও যোগাসন। প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। 3টে প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে আছে। নেক্সট দেখো বহুর মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করো।
এখানে দেখো 5টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 1 করে আছে। সারণীর মধ্যে সম্পর্ক স্থাপন করো, এখানে দেখো 3টে প্রশ্ন আছে। তারপরে দেখো নিচের যোগাসনটির ভঙ্গিটি শনাক্ত করে যোগাসনটির নাম লেখো এবং যোগাসনটির অনুশীলনের পদ্ধতির পর্যায়গুলি বর্ণনা করো এবং উপকারিতাগুলি তালিকাভুক্ত করো। এখানে দেখো 3টে পার্টে আছে, 1+3+2 মানে মোট 6 আছে। সংক্রামক রোগের কারণগুলি তালিকাভুক্ত করো, এখানেও 3টে প্রশ্ন আছে, এখানেও 3টে প্রশ্ন বলছি 3 নাম্বার আছে। তো দেখে নিই এর উত্তরগুলি আমরা কি লিখব। দেখো প্রথমে শূন্যস্থান পূরণ, রোগ ড্যাশ হলে আমাদের শরীর দুর্বল হয়ে যায়। তো রোগ সংক্রামিত হলে, উত্তর লিখবে এখানে রোগ সংক্রামিত হলে আমাদের শরীর দুর্বল হয়ে যায়। অসংক্রামক রোগ জিনগতভাবে ড্যাশ থেকে আসতে পারে, উত্তর হবে পূর্বপুরুষ। অসংক্রামক রোগ জিনগতভাবে পূর্বপুরুষ থেকে আসতে পারে। মানুষ যখন কোনো কিছু শেখে তা বারবার পুনরাবৃত্তি করে বা করার চেষ্টা করে, একে বলে অভ্যাস। এখানে লিখে দেবে অভ্যাস। বহুর মধ্যে সঠিক উত্তরটি নির্বাচন করে টিক চিহ্ন দাও। দীর্ঘক্ষণ শরীরচর্চা করার সময় শারীরিক দূরত্ব বজায় রাখা সত্ত্বেও কি মাস্ক ব্যবহার করা উচিত? না, দরকার নেই, কারণ মাস্ক ব্যবহার করা যেহেতু তোমাদের শারীরিক দূরত্ব আছে আর তোমরা দীর্ঘক্ষণ শরীরচর্চা করছো, তোমরা মাস্ক পরলে বেশিক্ষণ শরীরচর্চা করতে পারবে না। ঠিক আছে। কোন ভিটামিনের অভাবে শিশুদের রাতকানা রোগ হয়? ভিটামিন এর অভাবে শিশুদের রাতকানা রোগ হয়। আচ্ছা, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? তোমরা যদি জানো কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। পরোপকার ও সমাজ সেবামূলক কাজ করা, এটা সুঅভ্যাস নাকি কুঅভ্যাস নাকি কোনোটাই নয়? এটা হচ্ছে সুঅভ্যাস। তো সুঅভ্যাসে আমরা দাগ দিয়ে দেবো। খাবার থালা বাসন মাজার জন্য কোন ধরনের জল ব্যবহার করা উচিত? অপশন আছে দূষিত জল, বিশুদ্ধ জল, দূষিত বা বিশুদ্ধ জল। তো এখানে উত্তর হবে বিশুদ্ধ জল। ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো, মানবদেহে জলের প্রয়োজন হয় কেন? উত্তর লিখবে রক্ত সঞ্চালনে সাহায্য করতে, নাকি পরিপাক ও দেহ গঠনে সাহায্য করতে, নাকি দেহকোষে জলের সমতা বজায় রাখতে, নাকি সবকটি ক্ষেত্রে? তো এর উত্তরটি হবে সব কয়টি ক্ষেত্রে। সব কয়টি ক্ষেত্রে মানবদেহে জলের প্রয়োজন হয়। সারণীর মধ্যে সম্পর্ক স্থাপন করো। দেখো তোমাদের এখানে বাম দিক ডান দিক করা আছে, বিশুদ্ধ জল, আলো, বিশুদ্ধ বায়ু, দৃষ্টিশক্তি, স্বাধীন, বন্ধ ও গন্ধহীন। এবার দেখো এটার মিলিয়ে পরে কি দাঁড়াবে? বিশুদ্ধ জল হচ্ছে স্বাধীন, তোমরা যখন বিশুদ্ধ জল খাও তার কোনো কিন্তু টেস্ট পাও না, সেটা হচ্ছে স্বাধীন। আলো দৃষ্টিশক্তির সঙ্গে সম্পর্কযুক্ত, তাহলে আলোর সঙ্গে দৃষ্টিশক্তি মিল খাবে। বিশুদ্ধ বায়ু হচ্ছে বর্ণ ও গন্ধহীন, তোমরা যখন নিঃশ্বাস নাও, যখন বিশুদ্ধ হয়ে থাকে তখন কোনো গন্ধ পাও না তোমরা, এবং তার কোনো বর্ণও তোমরা দেখতে পাও না। আশা করি এই মিলটা তোমাদের সকলের হয়ে গেছে। এবার চলে আসি পরেরটায়। নিচের যোগাসনের ভঙ্গিটি শনাক্ত করো, যোগাসনটির নাম লেখো এবং যোগাসনটির অনুশীলনের পদ্ধতির পর্যায়গুলি বর্ণনা করো এবং উপকারিতা তালিকাভুক্ত করো। নিচে যোগাসন দেখতে পাচ্ছ, যোগাসনের ছবিটা। তো এই যোগাসনটার নাম হচ্ছে নৌকাসন। কি বললাম? এই যোগাসনটার নাম হচ্ছে নৌকাসন। এবার কি বলেছে? যোগাসনের নাম তো লিখলাম, যোগাসনটির অনুশীলনের পদ্ধতির পর্যায়। তো দেখে নিই এর অনুশীলনের পদ্ধতি কি হবে। অভ্যাসের পদ্ধতি, প্রারম্ভিক অবস্থা মানে শুরুতে কি কেমন থাকবে? মাটির ওপর দুটি পা জোড়া করে উপুর হয়ে শুতে হবে, হাত ও মাথা দুপাশে সোজা থাকবে, হাতের চেটো মাটির ওপর থাকবে। 1 নম্বর দিয়ে লিখবে, এরপর দু হাত মাথার দুপাশে রেখে দু হাতের তালু করজোড় করতে হবে। 2 নম্বর লিখবে, এই অবস্থায় পেট মাটিতে রেখে শরীরের ঊর্ধ্বাংশ ও নিম্নাংশ যতটা সম্ভব মাটি থেকে ওপরে তুলতে হবে যাতে নৌকার মতো দেখতে লাগে। তারপরে লিখবে অবস্থানকাল, মনে মনে 10 গোনা পর্যন্ত আসনটির অন্তিম অবস্থা ধরে রাখতে হবে, ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে সময়সীমা বাড়াতে হবে। উপকারিতা কি লিখবে? উপকারিতা লিখবে, এই আসন অভ্যাসের ফলে পেটের মাংসপেশি সুস্থ ও সবল থাকে, ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে এই আসন খুবই উপযোগী। তারপরে দেখো সীমাবদ্ধতা, মেরুদণ্ড ও কোমরে ব্যথা থাকলে এই ধরনের আসন
অভ্যাস না, এই ধরনের সীমাবদ্ধ হচ্ছে মেরুদণ্ড ও কোমর ব্যথা থাকলে এই ধরনের আসন অভ্যাস করা উচিত নয়, এই ধরনের আসন করা যাবে না, ঠিক আছে, যদি কোমরে এবং মেরুদণ্ডে ব্যথা থাকে। তারপর দেখো 5 নম্বরে যে প্রশ্নটা আছে, সংক্রামক রোগের কারণগুলি তালিকাভুক্ত করো, এই প্রশ্নটার উত্তর দেখব। তো দেখে নিই রোগের নাম এবং রোগের কারণ। কি কি রোগ? প্রথমে আন্ত্রিক। আন্ত্রিকের কারণ কি? দূষিত জল এবং নোংরা খাওয়া আক্রান্ত রোগীর মলমূত্র বা কাপড় চোপড় থেকে এই রোগ সংক্রমিত হতে পারে। নেক্সট লিখছি কলেরা। দূষিত জল বা দূষিত খাবার খেলে এই রোগ সংক্রমিত হয়, মাছি দ্বারা বাহিত হতে পারে। ইনফ্লুয়েঞ্জা বায়ুবাহিত রোগ, আক্রান্ত ব্যক্তির কফ, থুতু, হাঁচি, কাশি থেকে সংক্রমিত হতে পারে। ম্যালেরিয়া আক্রান্ত এনোফিলিক্স মশকির মাধ্যমে এই রোগ সংক্রমিত হয়। তারপরে কোভিড-19, যেটা তোমরা সকলেই জানো, তার জন্য তোমাদের বিদ্যালয় বন্ধ আছে। করোনা ভাইরাসের কারণে এই রোগ হয়। স্বাস্থ্যবিধি না মেনে চললে, সামাজিক দূরত্ব বজায় না রাখলে, মাস্ক না পরলে, আক্রান্ত রোগীর সংস্পর্শে এলে এই রোগ হয়। ঠিক আছে, তাহলে কোভিড-19টা তোমরা সকলে বুঝতে পারলে। এবার দেখো পরে কি আছে, পরে আছে ডায়রিয়া। ডায়রিয়া কেন হয়? তো ডায়রিয়া তো আমরা সকলেই জানি একটা জলবাহিত রোগ। তো জলবাহিত রোগ দূষিত খাবার ও জীবাণুযুক্ত জল পান করলে এই রোগ হয়। যদি তোমরা দূষিত খাবার খাও বা জীবাণুযুক্ত তোমরা জল পান করো তাহলে কিন্তু ডায়রিয়া হতে পারে, এবং ডায়রিয়া হলে একসঙ্গে গোটা পাড়ার বা গোটা অঞ্চলে ডায়রিয়া হয়। তারপরে দেখো টাইফয়েড, জলবাহিত রোগ, এটা এক প্রকার জলবাহিত রোগ। দূষিত খাবার ও জীবাণুযুক্ত জল পান করলে এই রোগ হয়। এই রোগ খুব ক্ষতিকারক। এই ছিল দেখবে এই রোগ হলে জ্বর ছাড়তে চায় না, এবং রোগ সারার পরেও মাথার চুল কিন্তু দেখবে উঠতে থাকে টাইফয়েড হলে। তারপরে হচ্ছে মাম্পস, এটা শিশুদের খুব হয়। বায়ুবাহিত রোগ, এটা বাতাসের মাধ্যমে সংক্রমিত হয়, আর বাতাস সংক্রমণের ফলে এটি ঘটে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মাম্পসের কারণ, কীভাবে মাম্পসটা আসে। তাহলে তোমাদের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার মডেল অ্যাক্টিভিটি টাস্কটি কমপ্লিট হলো। এরপরে তোমাদের যে সাবজেক্টটা শুধু বাকি থাকলো সেটা হচ্ছে অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সেটি আজকেই আনা হবে। তার জন্য তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, এবং যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করবে। আর তোমরা যদি জানতে চাও ষষ্ঠ শ্রেণীর ক্লাস কোন সময় হবে, তাহলে তোমাদের জন্য একটি ফেসবুকের পেজ খোলা হয়েছে এবং টেলিগ্রামের গ্রুপ খোলা হয়েছে, তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো। তার আলোচ্য বিষয় অক্টোবর মাসের ষষ্ঠ শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এর আগে তোমাদের অক্টোবর মাসের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি দেওয়া হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমরা যারা আজকে আমার চ্যানেল নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখে নিই প্রশ্নে কি বলা আছে। প্রথমে বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে 4টে প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। তারপরে আছে সত্য মিথ্যা লেখো, ট্রু ফলস, এখানে 4টে প্রশ্ন আছে, এখানেও প্রতিটি প্রশ্নের মান 1। তারপরে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, এখানেও 4টে প্রশ্ন, 4 একে 4। তারপরে দেখো সংক্ষিপ্ত উত্তরধ্বনির প্রশ্ন, এখানে কিন্তু 2টো প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 2। তারপরে শেষে 5 নম্বর প্রশ্ন, এই প্রশ্নের মান আছে 4। তো দেখে নিই প্রথম প্রশ্ন কি বলা আছে। বহুমুখী উত্তরধ্বনি প্রশ্নে এমসিকিউতে 0.2 গুণ 0.2 সমান কত হবে, এদের মধ্যে কোনটা? তো দেখে নিই এর উত্তরটা কী হবে। 0.2 গুণ 0.2 সমান সমান যেটা হবে ডি নম্বর যেটা আছে, অর্থাৎ 2 গুণ 2 বাই 100। এই দেখো এই উত্তরটা, এই দেখো লিখে দিয়েছি। কেন হবে দেখে নিই। আমাদের প্রশ্নে দিয়েছে 0.2 গুণ 0.2। এবার দেখো এই দশমিকটার জন্য নিচে আমরা 10 লিখতে পারি, তাই তো, নিচে 10 লিখে দিলাম। ঠিক একইভাবে এই দশমিকের জন্য এক ঘর আগে দশমিক আছে, তার জন্য একের পর একটা শূন্য, অর্থাৎ 10। তাহলে 2 এর 10 গুণ 2 এর 10, তাহলে ওপরে 2 গুণ 2 আর নিচে দেখো 10 গুণ 10 করলে 100 হয়, তাহলে 2 গুণ 2 বাই 100, মানে এটার উত্তর হবে 4 বাই 100। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডি হবে উত্তর। এবার চলে আসি পরের প্রশ্নে। দেখো বলেছে 2.5 কিলোমিটার সমান সমান কী হবে? 2.5 বাই 100 মিটার, নাকি 2.5 গুণ 100 মিটার, নাকি 2.5 গুণ 1000 মিটার, নাকি 2.5 ভাগ 1000 মিটার? তো এর উত্তর হবে সি, 2.5 গুণ 1000 মিটার। কেন হবে দেখো, আমরা জানি কিলো, হেক্টর, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি। এবার দেখো আমাদেরকে এখানে বলেছে দেখো 2.5 কিলোমিটার, অর্থাৎ
এই কিলোতে আছে 2.5। এবার এইখান থেকে এই ঘরে গেলে 10 দিয়ে গুণ করব, এইখান থেকে এই ঘরে গেলে আবার 10 দিয়ে গুণ করব, এইখান থেকে এখানে গেলে আরও 10 দিয়ে গুণ করব। তো আমাদেরকে এখানে দেখো প্রত্যেকটা মিটারে চেয়েছে, এই দেখো মিটারে চেয়েছে প্রত্যেকটা, তার মানে আমাদের কিলোমিটার থেকে মিটারে যেতে হবে, তাই তো? তো কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে কটা 10 হচ্ছে? একটা 10, দুটো 10, তিনটে 10। তাহলে এই দেখো 10, 10-এ 100, 100-র সঙ্গে 10 গুণ করলে কত হয়? 1000। তাহলে 2.5 গুণ 1000। তাহলে অর্থাৎ আমি ভেঙে ভেঙে লিখেছি 10 গুণ 10 গুণ 10। তাহলে এরকম যদি হয় দেখবে এই তিনটে মানে কত? এই তিনটে মানে হচ্ছে 1000, এই তিনটে মানে হচ্ছে 1000। তাহলে 2.5 গুণ 1000, ঠিক আছে? তাহলে এটা সি হলো 2.5 গুণ 1000, ঠিক আছে? কারণ কিলো থেকে মিটারে করলে আমরা 1000 দিয়ে গুণ করি। সঠিক সম্পর্কটি হলো, দেখো এখানে প্রশ্নটা তোমরা ভালো করে দেখে নাও, 0.3 পৌনঃপুনিক, 0.33 পৌনঃপুনিক, 0.3 পৌনঃপুনিক, 0.3 পৌনঃপুনিক, এগুলো 0.3 পৌনঃপুনিক কোনটা? দেখো 0.3 পৌনঃপুনিক কি 0.3 পৌনঃপুনিকের চেয়ে ছোট, নাকি 0.3 পৌনঃপুনিক 0.3 পৌনঃপুনিকের থেকে বড়? এগুলো তোমাদেরকে দেখতে হবে কোনটা সঠিক উত্তর। তো দেখে নিই কোনটা সঠিক উত্তরের মধ্যে। তো এখানে পৌনঃপুনিকগুলো পড়েনি, পৌনঃপুনিকগুলো তোমরা প্রশ্ন দেখে ঠিক করে লিখে নাও। এই দেখো পৌনঃপুনিকগুলো ঠিকভাবে লিখে নেবে। এখানে পৌনঃপুনিক কোথায় আছে এবার দেখে নিই আমরা, শেষে আছে। তাহলে এই দেখো এরকম প্রত্যেকটা পৌনঃপুনিক আছে, দেখবে, ঠিক আছে? এরকম পৌনঃপুনিক প্রত্যেকটা আছে। এই পৌনঃপুনিক অনুযায়ী আমাদেরকে লিখতে হবে। তো দেখো এর মধ্যে কোন সম্পর্কটা সঠিক হবে? সি এরটা সঠিক হবে। 0.3 পৌনঃপুনিক সমান 0.3 পৌনঃপুনিক। কেন সঠিক হবে দেখে নিই কেন সঠিক হবে। প্রথমে দেখো 0.3 পৌনঃপুনিক যদি থাকে তার অর্থ হলো 0.3 অসীম চলে যাবে, 3 অসীম চলে যাবে, তাই তো? চলতেই থাকবে। এবার যদি 0.33 পৌনঃপুনিক লিখি তাহলে 0.3টা বসালাম, এই 3টা বসালাম, এরপরে এই 3টা দেখো, এই 3টা যেটা আছে সেটা অসীম চলতে থাকবে, চলতেই আছে। তো এইটার মান আর এইটার মান তো একই, তাই তো? তাহলে এইটাও যা এইটাও তাই, তাহলে এটার উত্তর হবে 0.3 পৌনঃপুনিক সমান 0.33 পৌনঃপুনিক, ঠিক আছে? আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার চলে আসছি পরবর্তী প্রশ্নে। 50 ও 100 এর মধ্যবর্তী একজোড়া সংখ্যা যাদের গসাগু 16 সংখ্যা জোড়া হলো 16 64 নাকি 16 80 নাকি 50 64 নাকি 64 80। তো 50 ও 100-র মধ্যে হতে হবে। তো আগেই দেখতে পাচ্ছি 50 ও 100-র মধ্যে 16 64 হবে না, কারণ 16টা 50-এর ছোট, 16 80ও হবে না, 50-এর ছোট। তো এখানে বাকি থাকলো দুটো, তো তার মধ্যে দেখিনি কোনটা হবে। তার মধ্যে হবে 64 80, ডি হবে 64 80। কেন হবে দেখে নিই। আগে দেখো 50 64 এটা আছে সেটার করে দেখে নিই। 50 64 কি বলেছে, এর যদি 2 দিয়ে ভাঙাচ্ছি তাহলে কত হচ্ছে 25, এটা হচ্ছে 32, তাহলে 50 ও 64 এর গসাগু হচ্ছে 2, কিন্তু আমাকে বলেছে উত্তর গসাগু হতে হবে 16, তাহলে এটাও হলো না। 50 64 এর গসাগু হচ্ছে 2, হলো না। তাহলে বাকি থাকলো এটা 64 80। তা দেখে নিই তার একবার। 2 দিয়ে ভাঙাচ্ছি 32 64 40 পেয়ে গেলাম, 2 দিয়ে ভাঙালাম 32-কে 16 হলো, 40-কে 20 হলো, আবার 2 দিয়ে ভাঙালাম 8 হলো, 20-কে 10 হলো, আবার 2 দিয়ে ভাঙালাম 8-কে 4 হলো, 10-কে 5 হলো। এবার দেখো এর গসাগু কত হবে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে কত হলো 4টে 2 যদি গুণ করি তাহলে কত বললাম 16। দেখো এটা মিলে যাচ্ছে 16। তাহলে 64 এবং 80 হচ্ছে ওই দুটো সংখ্যা জোড়া, হ্যাঁ, যাদের গসাগু হচ্ছে 80। তাহলে ডি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? আশা করি তোমরা সকলে বুঝতে পারলে যে প্রথমটা তো হলোই না, দ্বিতীয়টাও হলো না, তৃতীয়টার গসাগু বেরোলো 2, একমাত্র চতুর্থটার গসাগু বেরোলো 16। এবার চলে আসি পরের প্রশ্নে। সত্য মিথ্যা লেখো, ট্রু ফলস। 6 8 10 12 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো
6, 8, 10, 12 এর গসাগু। এই উক্তিটি কিন্তু একদম মিথ্যা। কেন তোমাদেরকে দেখাই। কারণ 6, 8, 10, 12 এর দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 6, 8, 10, 12 এর লসাগু। ক্ষুদ্রতম বলেছে, লঘিষ্ঠ। দেখো লঘিষ্ঠ কথা এখানেই লেখা আছে, লঘিষ্ঠ ক্ষুদ্রতম। তো দেখো এর আমরা লসাগু করে কত পাবো? 6, 8, 10, 12, 2 দিয়ে ভাঙালাম 3, 4, 10কে করলে 5, 12কে করলে 6। আবার দেখো 2 দিয়ে ভাঙালাম, 3 তো যাবে না, 4 যাবে 2, 5, 6 গেল 3। এবার দেখো 3 দিয়ে ভাঙালাম 1, 2, 5, 3 গেল 1। তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5। তাহলে এখানে হলো লসাগু কত হলো? 120। তো এর উত্তর দেখো হবে, যদি এখানে গসাগুর জায়গায় যদি লসাগু থাকতো তাহলে এই উক্তিটি সত্য হতো। কিন্তু যেহেতু এখানে 6, 8, 10, 12 এর বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 6, 8, 10, 12 এর গসাগু লেখা আছে, তাহলে এই উক্তিটি মিথ্যা হবে। হ্যাঁ, এটা হয় অলওয়েজ লসাগু হয়, গসাগু হয় না। ঠিক আছে, তাহলে এই উক্তিটি মিথ্যা হয়েছে। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। 5 জন সদস্যযুক্ত পরিবারের সংখ্যা 5 হলে 3 জন সদস্যযুক্ত পরিবারের পরিসংখ্যা 5। এই উক্তিটি কিন্তু একদম সত্য। আচ্ছা, এই উক্তিটি যে সত্য তাহলে সেটা আমরা বুঝবো কোথা থেকে? সেটা আমরা বুঝবো বই থেকে। দেখো কোথায় বই আছে তোমাদের বইয়ের 138 পেজ বের করবে। 138 পেজ তোমাদের বইয়ের সকলে খোলো। আর 138 পেজের দেখো এই জায়গাটা পড়ে নিবে, এই জায়গাটা পড়ে নিবে, 138 পেজের এই জায়গাটা ভালো করে পড়ে নিবে। আর তারপরে দেখো 139 পেজ যেটা আছে তার ওপরের অংশটা পড়ে নিবে। তাহলেই যে এই উত্তরটি যে একদম সত্য সেটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে কি বললাম? 138 এবং 139 পেজটা খুলে তোমরা এই জায়গাটা ভালো করে পড়ে নেবে, তাহলে বুঝতে পারবে উক্তিটি একদম সত্য। এবার দেখো পরের প্রশ্ন চলে যাচ্ছি। পি কিউ, এই যে একটা সরলরেখা আছে, পি কিউ যে সরলরেখা আছে, দেখো প্রশ্নটাতে বের করি। প্রশ্নটা দেখলে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো এই দেখো পি কিউ, এই চিত্রে পি কিউ একটি সরলরেখা। এটা কি একটি সরলরেখা? তো দেখে নিয়ে এর উত্তরটা কী হবে? এই উত্তরটা একদম মিথ্যা। কেন? কারণ আমরা জানি, আমি দেখাই, একটা সরলরেখা তখনই হবে যখন, দেখো পি কিউ একটি সরলরেখা তখনই হবে যেটি অসীম, দুই প্রান্ত হচ্ছে অসীম। কিন্তু এটা কি দুই প্রান্ত অসীম? এখানে কি অসীম চিহ্ন কোথাও দেওয়া আছে বা তীর চিহ্ন কোথাও দেওয়া আছে? পি কিউটা প্রান্তবিন্দু আছে, পি এবং কিউ দুটো প্রান্তবিন্দু আছে, কিন্তু এখানে তো কোনো প্রান্তবিন্দু হয় না। তো বলেছে পি কিউ হলো, পি কিউ সরলরেখার দুটি প্রান্তবিন্দু, পি কিউ সরলরেখার দুটি প্রান্তবিন্দু হলো পি আর কিউ। তো তোমাদের এই ব্যাখ্যাগুলো, তোমাদের যা যা করাচ্ছি ব্যাখ্যাগুলো লেখার দরকার নেই, শুধু বোঝার জন্য তোমাদেরকে বলছি আমি। পি কিউ হলো পি কিউ সরলরেখা দুটির প্রান্তবিন্দু। সরলরেখার ক্ষেত্রে কোনো প্রান্তবিন্দু হয় না, মনে রাখবে, সরলরেখার ক্ষেত্রে কিন্তু কোনো প্রান্তবিন্দু হয় না। তাই পি কিউ হলো সরল রেখাংশ বা রেখাংশ, এটাকে আমরা সরল রেখাংশ বলতে পারি, সরল রেখা বলতে পারি না। সরল রেখার ক্ষেত্রে কিন্তু কোনো প্রান্তবিন্দু হয় না। হ্যাঁ, দুই দিকে কিন্তু এরকম তীর চিহ্ন থাকে। ঠিক আছে, এই উক্তিটি কিন্তু একদম মিথ্যা। তারপর দেখো চলে আসছি পরেরটা। চিত্রে এডি, বিই এবং সিএফ সরলরেখাগুলি সমবিন্দু। তো চিত্রটা আমরা একবার দেখে নিই, প্রশ্নে কি চিত্র বলা আছে। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এইটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নে যে চিত্রটা আছে, এই চিত্রে এডি, এ দেখো এডি, বিই এবং সিএফ এই সরল রেখাংশগুলি সমবিন্দু। এখানে যে বিন্দুটা মিলিত হয়েছে এটা সমবিন্দু বলেছে। ঠিক আছে, তো এইটা উক্তিটি কি সত্য না মিথ্যা? এই উক্তিটি একদম সত্য। কেন? বলেছে যদি 3-এর বেশি সরলরেখাংশ একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তাহলে কি ওই সরলরেখাংশগুলি সমবিন্দু সরলরেখা বলবো? এই যে তোমাদের এই প্রশ্নটা দেখবে তোমাদের বইয়ের 149 নম্বর পাতায় আছে। তোমাদের বই খুলো 149 নম্বর পাতায় আছে। তো সেই প্রশ্নের উত্তরে এখানে বলা হয়েছে, ভালো করে তোমাদের বুঝিয়ে, যদি 3 বা 3-এর বেশি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তখন ওই সরলরেখাগুলিকে সমবিন্দু বলা হয়। তো দেখো এই প্রশ্নেও কিন্তু এই যে সরলরেখাগুলি এডি, বিই, এফসি, এগুলো কিন্তু একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে, তাই তো? এই মাঝখানে এই বিন্দুটা দিয়ে গেছে, তাহলে একে আমরা সমবিন্দু বলতে পারি। ঠিক আছে, তোমরা বইয়ের 149 নম্বর পেজে পেয়ে যাবে এটা। এবার পরেরটা দেখছি, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 3 নম্বর দেখো, এই যে প্রশ্ন, আয়তঘন, নিরেট চোঙ, নিরেট অর্ধগোলক, নিরেট গোলক,
একটি বক্রতল, একটি সমতল ও একটি বক্রতল, দুটি সমতল ও একটি বক্রতল, ছটি সমতল। তো এর উত্তরটা কি হবে? দেখো আয়তঘন ছটি সমতল। আগে দেখো এটা তোমরা বইয়ে কোথায় পাবে আগে দেখে দাও। এটা তোমরা বইয়ে পাবে, দেখাচ্ছি তোমাদেরকে, 126 পাতায় তোমরা পেয়ে যাবে। এই দেখো 126, 127 পাতায় তোমরা পেয়ে যাবে। দেখো এই দেখো, দেখতে পাচ্ছ বিভিন্ন চিত্র আছে। তো এইখান থেকে তোমরা ভালো করে পড়লে ভালো করে বুঝতে পারবে। তো তোমাদেরকে আমি করিয়ে দিচ্ছি। তাও দেখো, আয়তঘন হবে ডি এর সঙ্গে মিলবে, অর্থাৎ 6টি সমতল। ঠিক আছে, আয়তঘন হবে 6টি সমতল। নিরেট চোঙ হবে 2টি সমতল ও একটি বক্রতল। নিরেট চোঙের 2টি সমতল ও একটি বক্রতল। তো দেখি এখানে আয়তঘনর ছবি কোথায় আছে। দেখো আয়তঘনর কিন্তু 6টি সমতল আছে। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। একটা লুডোর ছক্কা দেখবে, লুডোর ছক্কাতেও কিন্তু 6টা তোমাদের প্লেন আছে, অর্থাৎ 6টা সমতল আছে। নিরেট চোঙ, নিরেট চোঙের ক্ষেত্রে দেখো, নিরেট চোঙের ক্ষেত্রে 2টি সমতল ও একটি বক্রতল। তো নিরেট চোঙের ছবি আমাদের এখানে কোথায় আছে দেখি। এই দেখো নিরেট চোঙের ছবি। নিরেট চোঙের ছবির ক্ষেত্রে এখানে ভালো ছবি আছে, ভালো ছবি নেই। একদম নিরেট চোঙের ছবি বা সিলিন্ডার, 2টি সমতলে দেখো, এইটি সমতল এবং এইটি সমতল, এবং এই যে এটা হচ্ছে বক্রতল, তাই তো? তাহলে নিরেট চোঙের ক্ষেত্রেও যেটা বলেছে 2টি সমতল এবং একটি বক্রতল। নিরেট অর্ধগোলক, এখানে 2টি সমতল ও একটি বক্রতল। নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে একটি সমতল এবং একটি বক্রতল। কেন দেখো, যদি আমি তোমাদের এঁকে দেখাতে পারি, এখানে যদি থাকে তো খুব ভালো, নাহলে তোমাদেরকে আমি এঁকে দেখাচ্ছি। নিরেট বক্রতলের ছবি এই দেখো, যদি ধরে নিই এটা নিরেট একটা বক্রতল, এই দেখো নিরেট ধরো, এটা ধরে নিলাম, তাহলে দেখো এর বক্রতল হচ্ছে একটা এবং নিচে হচ্ছে দেখো কেটেছে, এটা হচ্ছে একটা সমতল। ঠিক আছে, এবার বলেছে নিরেট গোলক। নিরেট গোলকে তো তোমরা দেখেই বুঝতে পারছো একটাই বক্রতল, কোনো সমতল নেই, যে একটা গোলক, এর একটাই তল, বক্রতল। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্ন 4 নম্বর। এই যে একটা ত্রিভুজ দিয়েছে, 10 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 3টে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। এবার বলেছে ত্রিভুজের পরিসীমা কি, অর্থাৎ ত্রিভুজের পরিসীমা কাকে বলে, এবং চিত্রে ত্রিভুজের পরিসীমা নির্ণয় করো। তো প্রথম যে প্রশ্নটা আছে, ত্রিভুজের পরিসীমা কি, এর উত্তরে তোমরা কি লিখবে? ত্রিভুজের পরিসীমা বলতে ওই ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে বোঝায়। 3টে বাহুর যে দৈর্ঘ্য তার সমষ্টিকে ত্রিভুজের পরিসীমা বলে। আর ত্রিভুজের পরিসীমা এখানে কত হবে দেখো, 10, 15 আর 18, 3টে বাহু, এটা, 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 এই 3টের দৈর্ঘ্য যোগ করলে আমরা পরিসীমা পেয়ে যাব। 10, 15 যোগ 18 যোগ করলে কত হয়? 43 হয়। তাহলে 43 হচ্ছে ত্রিভুজের পরিসীমা। আচ্ছা, তোমাদের একটা ছোট্ট অঙ্ক দিই। এখানে আমি একটা ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে প্রত্যেকটা সেমিতে, এটা হচ্ছে 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 9 সেন্টিমিটার, এটা হচ্ছে 11 সেন্টিমিটার। হ্যাঁ, এটা পুরোপুরি সমকোণ নয়। হ্যাঁ, সমকোণ নয়, আগেই বলে দিলাম। এগুলো প্রত্যেকটা সেমিতে। এর পরিসীমা আমাকে কত হবে কমেন্টে জানাবে। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু সেমিতে। ঠিক আছে, প্রত্যেকটা সেমিতে। এটা কিন্তু সমকোণ নয়, সমকোণী ত্রিভুজ নয়, এটা প্রত্যেকটা সেমিতে। এটা উত্তর কত হবে আমাকে কমেন্টে লিখে জানাবে। আচ্ছা, তো আরেকটা কথা বলে রাখি, ষষ্ঠ শ্রেণীর কখন কোন ক্লাস হবে এগুলো যদি তোমরা জানতে চাও, তার জন্য তোমাদের জন্য একটি টেলিগ্রাম গ্রুপ খোলা হয়েছে এবং একটি ফেসবুকের পেজ খোলা হয়েছে, তোমরা সেখানে জয়েন হতে পারো। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার দেখো, আমি 0 থেকে -6 গেলাম, ইহা সংখ্যারেখার সাহায্যে দেখাও। সংখ্যারেখার সাহায্যে দেখাতে বলেছে। দেখো, দেখো একটা সংখ্যারেখা এঁকেছি, যার বাঁ দিকে আছে নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক এবং ডান দিকে আছে পজিটিভ অর্থাৎ ধনাত্মক, অর্থাৎ বিয়োগ, ডান দিকে হচ্ছে যোগ। তো 0 থেকে -6 যাব। তো 0 থেকে বাঁ দিকে তো আমরা মাইনাস হয়ে যাচ্ছে, তো 1 ঘর মাইনাস, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, -6 ঘরে আমরা গেলাম সংখ্যারেখার সাহায্যে। তো 0 বিয়োগ -6 মানে -6। ঠিক আছে, এটা আমাদেরকে দেখাতে বলেছে। আর যদি আমাকে ডান দিকে যেতে বলতো তাহলে সেটা পজিটিভ বা ধনাত্মক হতো, আর বাঁ দিকে গেলাম নেগেটিভ বা ঋণাত্মক হলো। ঠিক আছে, এবার দেখো এই সংখ্যারেখাটা তোমরা সুন্দর করে আঁকো, তাহলেই হয়ে যাবে। এবার দেখো পরের প্রশ্ন। মহাজাতি বিদ্যা মন্দিরের 150 জন ছাত্রছাত্রীর উপর সার্ভে করে দেখা হয়েছে কোন ছাত্রছাত্রী কোন বিষয় ভালোবেসে চর্চা করে। সেই সার্ভে থেকে পাওয়া কাঁচা তথ্যটি হলো,
বিষয় ছাত্রছাত্রীর সংখ্যা বাংলা 30 জন, গণিত 25 জন, ইংরেজি 25 জন, পরিবেশ 30 জন, হাতের কাজ 40 জন। প্রশ্ন বলেছে 1 একক সমান 5 জন ছাত্রছাত্রী নিয়ে তথ্যটি থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। 1 একক সমান 5 জন বলেছে, ঠিক আছে। অর্থাৎ যদি 5 জন, 30 জন মানে কত হবে? 30 জন মানে 5 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 6 হবে। মানে এখানে যা যা সংখ্যা আছে প্রত্যেকে 5 দিয়ে ভাগ করে দেবো, সেই মতো আমরা প্লট করব গ্রাফে। দেখো এখানে ছাত্রছাত্রীর সংখ্যা লিখে দিলা ওয়াই অক্ষে এবং এক্স অক্ষে লিখে দিলা বিষয়। এভাবে লেখার পরে আমরা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে মার্কিং করলাম। এবার দেখো প্রথমে বলেছে বাংলা, আগে লিখে দিলাম উল্লম্ব রেখা বরাবর 1 একক সমান 5 জন ছাত্রছাত্রী। এবার বলেছে বাংলা, বাংলা কতজন বলেছে? বাংলা বলেছে 30 জন। দেখো এখানে 30 জন বলেছে, অর্থাৎ 30 জন। তাহলে 5 জন মানে যদি 1 হয়, 5 জন মানে যদি 1 হয়, তোমরা ঐকিক নিয়ম সকলেই জানো, 5 জন মানে যদি 1 হয়, আচ্ছা দাঁড়াও, 5 জন মানে যদি 1 হয় তাহলে 1 জন মানে কত? 1 জন মানে হচ্ছে, বা 1 জন, সরি বলছি, 1 জন হচ্ছে 30 জন। 1 জন মানে হচ্ছে 1/5, আর 30 জন মানে কত? 30 জন মানে 30/5, তাই তো? তাহলে অর্থাৎ 6। তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমরা 5 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা অ্যাকচুয়াল কত প্লট করবো সেটা পেয়ে যাব। তো দেখো বাংলাতে 30 আছে, 30কে 5 দিয়ে ভাগ করলাম, পেলাম 6। গণিতে কত আছে? গণিতে আছে 25, 25কে আমরা 5 দিয়ে ভাগ করলাম, পেলাম 5। ইংরেজিতেও 25 আছে, 5 দিয়ে ভাগ করলাম, পেলাম 5। পরিবেশে কত আছে? পরিবেশে আছে দেখো তোমাদের 30 আছে, তাহলে একেও 5 দিয়ে ভাগ করলাম, পেলাম 6। হাতের কাজ আছে 40, একে 5 দিয়ে ভাগ করলাম, পেলাম 8। তো তোমরা অনেকে কিন্তু একটা ভুলবশত একটা জিনিস করতে পারো যে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এর বদলে এখানে পুরোপুরি এখানে 10, 20, 30, 40, 50 করে করতে পারো। এটা কিন্তু ভুল, হ্যাঁ, কখনোই করবে না। কারণ এখানে বলেই দিয়েছে তোমাদেরকে 1 একক সমান 5 জন ছাত্রছাত্রী নিয়ে, অর্থাৎ 5 জন সমান 1 একক করতে হবে, ঠিক আছে? অর্থাৎ 5 জন সমান 1 একক, এইভাবে নিয়ে তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? এবার দেখো, তো সেই হিসাবে বাংলা উঠালাম 6 অবধি। কেন 6 অবধি উঠালাম? বাংলা 30 ছিল, তো 30 মানে যেহেতু 5 জন সমান 1 জন, তাহলে 30 জন মানে 6 জন, মানে 6 গ্রাফে প্লট করব। ঠিক একইভাবে গণিতেও তাই, 5 উঠালাম, ইংরেজিতে 5 উঠালাম, পরিবেশে 6 উঠালাম, হাতের কাজে কত উঠালাম? 8 উঠালাম। এইভাবে আমরা গ্রাফটা প্লট করব এবং প্রত্যেকটি বিভিন্ন কালার বা বিভিন্ন রকমভাবে চিহ্নিত করব, ঠিক আছে? বাংলার একরকম দেবো, গণিতে একরকম দেবো, ইংরেজি একরকম দেবো, পরিবেশে একরকম দেবো, হাতের কাজ একরকম দেবো। এইভাবে আমাদেরকে এটা করতে হবে, ঠিক আছে? তাহলে এই গ্রাফটা তোমরা ভালো করে এঁকে নেবে। তো তোমাদের ষষ্ঠ শ্রেণীর তোমাদের এই অক্টোবর মাসের সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক কমপ্লিট হয়ে গেল। তোমরা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখানে দেখে নিতে পারো। আর যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করবে। তাহলে তোমরা সকলে ভালো থেকো। আমার ক্লাসটি এ পর্যন্ত থাকলো।